নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প চোরে ডাকাতে। সে আমলে আমাদের পরগনায় বিখ্যাত চোর ছিল সিধু। তার হাত খুব সাপ ছিল, মাথা ছিল ঠান্ডা আর তুখোড় বুদ্ধি। দিনের বেলা সিধু গৃহস্থের মতো চালচলন বজায় রাখত। আমাদের বাড়িতেও বেড়াতে টেড়াতে আসতো সে। আর পাঁচজনের মতোই ঠাকুমা তাকেও জল টল ফল খাওয়াতেন, মুড়ি খেতে দিতেন। কেবল সে চলে যাওয়ার পর ঠাকুমা গ্লাস বাটিগুলো গুনে দেখতেন সব ঠিকঠাক আছে কিনা। কিন্তু সিধু সব বাড়িতে যেত, খাবার খেত, কার বাড়িতে নতুন লোক এলো, কি নতুন কাপড় চোপড় পরে এলো, কোন বাড়িতে টাকা পয়সার আমদানি হচ্ছে ইত্যাদি। এসব খবর বুঝে রাত বিরতিতে হানা দিত সেই বাড়িতে। তার এমন সব মন্ত্র জানা ছিল যে সেই মন্ত্রের জোরে বাড়ির সবাই নিঃসাড়ে ঘুমোতো। শুধু হাসতে হাসতে চুরি করে বাড়ি ফিরত। এমনকি যাওয়ার আগে গৃহস্থের ঘরে বসে দুদণ্ড জিরিয়ে তামাক টামাক খেয়ে যেত। আমরা ছেলেবেলায় যখন দেখেছি তখন সে বেশ বুড়ো। পরনে ফরাসডাঙ্গার ধুতি, গিলে করা পাঞ্জাবি, পায়ে নিউ কাট, মুখে পান আর গলায় গান। বুড়ো বয়সও বেশ শৌখিন ছিল সে। 4 আঙ্গুলে 4টে আংটি। বাজার করতে গিয়ে দরাদরি করতো না। চুরি করে প্রচুর পয়সা করেছিল সে। বাড়িতে 10-12টা গরু, 7-8 জন ঝি চাকর, এছাড়া অন্যান্য লোক তো ছিলই। বুড়ো বয়সে ভীমরতি হয়েছিল খানিকটা। তখন তার চোখে ছানিয়ে পড়েছে। রাত বিরতিতে সে বেরোতে সাহস পায় না। খুব দরকার না পড়লে চুরি করতে সে বেরোতো না। এদিকে তার ছোট মেয়ে বিবাহযোগ্য হয়ে এসেছে। একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল। মেয়ের বিয়ে, তা খরচ তো কম নয়। তার বউ তখন তাকে প্রায়ই খোঁচাতো, মেয়ের বিয়ে আসারে, তোমার তো কোনো গরজই নেই দেখছি। অত বড় ব্যাপার, তার খরচাপাতি আসবে কোথা থেকে? রাতের দিকে একটু বেরোলে হয় না? সিধু তখন তার মাথার ব্যথার কথা বলল, চোখের ছানির কথা শোনাতো। কিন্তু তার বউ সেসব কথা শুনতো না। শোনা যায় বুড়ো বয়সে সিধু কিছু ভূতেরও ভয় পেয়েছিল। নিশুতি রাতে বেরোতে সে আর সাহস পেত না। আমাদের পরগনায় আরেকজন বিখ্যাত লোক ছিল, তার নাম ছিল হালিম। লোকে তাকে বলতো হালুম মিয়া। তা হালিম ছিল সাংঘাতিক ডাকাত। যেমন তার বিরাট চেহারা, তেমনি তার সাহস। যে বাড়িতে ডাকাতি করবে সে বাড়িতে 7 দিন আগে গিয়ে তার সাগরেদ চিঠি দিয়ে বলে আসতো, অমুক দিনে হালিম সে বাড়িতে ডাকাতি করতে আসবে। সে আমলে পূর্ববঙ্গের গ্রামগঞ্জে দারোগা পুলিশ খুব বেশি ছিল না। তাছাড়া খাল বিল জঙ্গলেরও বেশ আধিক্য ছিল। অধিকাংশ জায়গায় ছিল দুর্গম। সেসব জায়গায় চোর ডাকাতদের ভারী সুবিধে হতো। সেই সময় হালিম মিয়াকে কেউ জব্দ করতে পারেনি। দরকার না পড়লে সে কারো ক্ষতি করতো না। জমিদার বা ধনীরা সাধারণত হালিম মিয়া ডাকাতি করতে এলে খাতির টাতির করতো বলে শোনা যায়। হালিম যে বাড়িতে ডাকাতি করতে যেত সে বাড়িতে আগে থেকেই বিয়ে বাড়ির মতো সাজানো হতো। রোশনাই দেওয়া হতো, ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকতো। হালিম উপস্থিত হলে বাড়ির মালিক হাত জোড় করে বলতো, আসুন বসুন। হালিম বিনা বাধায় ডাকাতি করে চলে আসতো। কিংবা ডাকাতি তাকে করতে হতো না, বাড়ির লোকেরা তাকে সিন্দুকের চাবি টাবি খুলে দিত এবং সব তাকে দিয়ে দিত।
কিন্তু সকলের তো দিন আর সমান যায় না। গৃহস্থের কাছে তার বেশ বড় বাড়ি, তারও দাসী চাকর, ধানের মাড়াই, জোর জমি, গরু সবই আছে। আমরা হালিমকে দেখতাম কানে আতর তুলো গুজে, সুরমা দিয়ে, চমৎকার একটা সিল্কের লুঙ্গি আর মখমলের পাঞ্জাবি পরে জমিদারের পুকুরে ছিপ দিয়ে মাছ ধরত। খুব গম্ভীর ছিল সে। চোখ দুখানা সব সময় লাল টকটকে ছিল। ডাকাতি করা তখন ছেড়েই দিয়েছে। সিধুর কথা যা বলছিলাম, বউয়ের তাড়নায় অবশেষে একদিন রাতে চুরি করতে বেরোলো সিধু। চোখের ছানির জন্যে রাস্তাঘাট ভালো করে সে ঠাউর করতে পারছিল না, তাই সঙ্গে হ্যারিকেন নিল। সে একা যেতে ভয় পেত, ভূতের ভয়ে। তাই একজন চাকরকে ডেকে নিল সঙ্গে, রাস্তায় কোনো বিপদ হতে পারে এই ভেবে সে হাততালি দিয়ে হাঁটতে লাগলো। আর ভূত প্রেত তাড়ানোর জন্যে তার স্বরে রাম নাম করতে লাগলো। সেই হাততালি, রাম নামের চোটে এত বিকট শব্দ হচ্ছিল যে রাস্তার দুপাশের বাড়ি ঘরে লোকজনেদের ঘুম ভেঙে যেতে লাগলো। তারা সব উঁকি মেরে দেখতে লাগলো ব্যাপারখানা কি। অনেকেরই ধারণা হলো সিধু চোর না ধার্মিক হয়ে গেছে, তাই রাত থাকতে উঠে ঠাকুরের নাম করছে কিনা। আবার কেউ হয়তো ভাবছে প্রাতঃস্নান করতে নদীতে যাচ্ছে। এদিকে সিঁদুর হলো বিপদ। যে বাড়িতেই ঢুকতে যায় সেই বাড়িতেই দেখে গৃহস্থ সজাগ রয়েছে। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেল সে। কত ঘুম পাড়ানি মন্ত্র বলল, কিন্তু বুড়ো বয়সে মন্ত্রের জোরও কমে এসেছে। সিধু খুব ঠাহর করে সম্মুখ পানে দেখে বলল, ওই মস্ত বাড়ি, ওটা কার রে? চাকর উত্তর দিল, ও হালিম মিয়ার বাড়ি। বটে বটে বলে খুব খুশির ভাব দেখালো সিধুকে। তা হালিম দুটো পয়সা করেছে বটে, এতকাল তো খেয়ালই হয়নি। এই বলে সিধু শীতকাঠি বার করল। পরদিন গঞ্জে হৈরৈ পড়ে গেল। হালিম মিয়ার বাড়িতে মস্ত বড় চুরি হয়ে গেছে। সকালে হালিমের বউ পা ছড়িয়ে পাড়া জানান দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও গো, আমার কি হলো গো, আমার সব চেঁচেপুচে নিয়ে গেছে। যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার বাড়িতে চুরি। বলি, ও মুখ পোড়া হালিম বুড়ো, সাত সকালে গাঁজা টানতে বসেছিস? কচু গাছের সঙ্গে দড়ি বেঁধে ফাঁসি দে না। দাওয়ায় বসে গাঁজা খেতে খেতে হালিম কেবল রক্তচক্ষু মেলে তাকিয়ে তার দিকে ধমক দিল, চুপ, চুপ বাদি। হালিম দুটো কাজ করল। সিধুর নামে 3 ক্রোশ দূরের থানায় গিয়ে নালিশ ঠুকে এলো, আর সিধুর মেয়ের বিয়ের ঠিক 7 দিন আগে একটা চিঠি পাঠালো তার কাছে। তোমার কন্যার বিবাহের রাত্রে আমি সদলবলে উপস্থিত হইতেছি। আমাকে অভ্যর্থনা করিবার জন্য প্রস্তুত থাকিও, ইত্যাদি। চিঠি পেয়ে সিধু বলল, হুহ। তারপর সেও 3 ক্রোশ দূরের থানায় দারোগাবাবুকে মুরগি আর মাছ ভেট দিয়ে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে এসে দাওয়ায় বসে ফিকফিক করে হাসতে লাগলো আর তামাক খেতে লাগলো। সিধুর মেয়ের বিয়েতে আমাদের নেমন্তন্ন ছিল। ছোট কাকা সমেত আমরা সব ঝেঁটিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি হালিম মিয়া ডাকাতি করতে আসবে শুনে যাদের নেমন্তন্ন হয়নি তারাও সব এসেছে। বিয়ে বাড়ি গিজগিজ করছে লোকে। তখনকার নেমন্তন্নে 4-5 রকমের ডাল খাওয়ানো হতো, তারপর মাছ, মাংস, দই, মিষ্টি বা পায়েস দেওয়া হতো। আমরা সবে 3 নম্বর ডাল খেয়ে 4 নম্বর ডালের জন্য তৈরি হচ্ছি। এমন সময় উত্তরের মাঠ থেকে রেড়ে করে চিৎকার করে উঠল আর মশাল দেখা গেল। পাত ছেড়ে আমরা সব ডাকাতি দেখতে দৌড়ে গেলাম। কি করুণ দৃশ্য!
60-70 জন সাকরেত নিয়ে হালিম এসেছে। সকলের হাতেই বিশাল লাঠি, বল্লম, দা, টাঙ্গি, কপালে সিঁদুরের টিপ, খালি গা, কিন্তু সব কজনই বুড়োসুড়ো মানুষ। হালিমের হাঁফের টান উঠেছে, তাই সিধু তাকে ধরাধরি করে নিয়ে বারান্দায় বসিয়ে দিল। সিধু অনেকক্ষণ হালিমের বুকে মালিশ করে দেওয়ার পর হালিমের হাঁফের টানটা কিছুটা কমল। তখন হাতের খাড়াটা তুলে নিল এবং বলল, এবার কাজের কথা হোক। সিধু হাত জোর করে বলল, তোমার মান মর্যাদা ভুলে যায়নি হে, এই নাও সিন্ধুকের চাবি, দরজা টরজা সব খোলা আছে, চলে যাও ভেতরে। তাই হলো। হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে উঠল হালিম। সঙ্গে সঙ্গে তার দলবল হুঙ্কার দিল। নিজের বাড়ির যেসব জিনিস চুরি গিয়েছিল সে সবই উদ্ধার করল হালিম। সিধু আগাগোড়া সঙ্গে রইল হাত জোর করে। হালিম কোনো জিনিস নিতে ভুল করলে সিধু আবার সেটা দেখিয়ে দিল। ওই কাঁসর বাটিটা নিলে না তো? ওই দেওয়াল ঘড়িটা যে তোমার, চিনতে পারছো না? এইভাবে ডাকাতি নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে শেষ হলো। সারাক্ষণ দারোগাবাবু পা ছড়িয়ে বসে তামাক টানলেন। বর বেচারা নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে বসে ঢুলছে। বরযাত্রী সমেত সবাই ডাকাতি দেখছে ঘুরে ঘুরে। ব্যাপারটা শেষ হলে হালিম আর সিধু বসে দারোগাবাবুর সামনে করজোড়ে দাঁড়ালো। দারোগাবাবু হুঙ্কার দিলেন, ঘটনাটা কি হলো বুঝিয়ে বলো। এই বুড়ো বয়সে চুরি ডাকাতি করতে যাও? সিধু কাচুমাচু হয়ে বলল, বড়বাবু, চুরি কি আর নিজের ইচ্ছায় করতে গিয়েছিলাম? বউয়ের কথায়, না হলে যে ইজ্জত থাকতো না। হালিম বলল, আমারও একই কথা। তারপর বারান্দায় ঠাই করে হালিমের দলকে খেতে বসানো হলো। ডাল আর বেগুন ভাজা দিয়েই তারা পাত লোপাট করতে লাগলো। সেই দেখে আমাদের মনে পড়ল, আমাদের পাতে এবার 4 নম্বর ডাল পড়বার কথা ছিল। তখন আমরা সবাই দৌড়দৌড়ি করে ফিরে এলাম খাওয়ার জন্যে, এবং তারপরেই গণ্ডগোল শুরু হলো। অর্ধেক খেয়ে উঠে গেছি, কিছুক্ষণ পরেই সবাই টের পেতে লাগলো পাতের গণ্ডগোল হয়ে গেছে। যেমন আমার ডান পাশে ছোট কাকা বসেছিল, বায়ে সুবল। পাতে 1.5খানা বেগুন ভাজা ছিল, মুড়ি ঘন্টর একটা কানকো। এখন দেখছি ছোট কাকা উল্টো দিকে সারিতে বসে আছে, বাঁ পাশে বিপিন পণ্ডিত। মুড়ি ঘন্টের কানকোটা নেই। সবাই চেঁচামেচি করতে লাগলো, ও মশাই, আপনি তো আমার বাঁ ধারে ছিলেন, এ কি, আমার ভাজা কোথায় গেল, ইত্যাদি। তবু খাওয়াটা সেদিন খুব জমেছিল। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী মজার গল্প। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।